কাহিনী শুরু হয় চায়নাতে, যেখানে দেখানো হয় একটি দীর্ঘ যুদ্ধের দৃশ্য। এই যুদ্ধে হাজার হাজার মানুষ তাদের জীবন হারিয়েছে এবং জনসংখ্যা খুব দ্রুত কমে যাচ্ছিল। তাই সেখানকার রাজা দাইকো রাক্ষসদের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর সে একটি গোপন কক্ষে আসে, যেখানে 48টি রাক্ষসের মূর্তি রাখা ছিল। দাইকো রাক্ষসদের বলে যে তার বাবা, ভাই, চাচা সবাই এই যুদ্ধে মারা গিয়েছে। এভাবে চলতে থাকলে সেও মারা যাবে। এখন যদি কিছু না করা হয় তবে তাদের পুরো বংশই চিরতরে শেষ হয়ে যাবে। তাই তার শত্রুর বিনাশের জন্য রাক্ষসীদের সাহায্য চায়। তখন রাক্ষসেরা তাকে সাহায্য করতে রাজি হয়, কিন্তু সাহায্যের বদলে রাক্ষসরা তার প্রথম সন্তানের দেহ চায়। শেষ পর্যন্ত দাইকো তাদের শর্তে রাজি হয় এবং বলে যে তার শত্রুকে ধ্বংস করার বদলে সে তার প্রথম সন্তান উৎসর্গ করবে। এই কথা বলার পর আকাশ থেকে জোরালো বজ্রপাত তার কপালে আঘাত করে, যার ফলে সেখানে একটি ক্রসের চিহ্ন তৈরি হয়। ঠিক তখনই সেখানে পুরোহিত আসে এবং জানতে পারে যে দাইকো রাক্ষসদের সঙ্গে তার ছেলের দেহের চুক্তি করেছে। কিন্তু দাইকো এই সত্য গোপন রাখতে চায়, তাই সে পুরোহিতকে হত্যা করে। এই ঘটনার 20 বছর পর আমরা একটি ছেলেকে দেখতে পাই। সে লম্বা একটি হুডি পরে একটি ছোট গ্রামে আসে। সেখানে একটি এতিম মেয়ে ছিল যে ছেলে সেজে ঘুরে বেড়াতো। ছোটবেলায় তার বাবা মা মারা গিয়েছে, তাই তাকে ছোটখাটো চুরি করে নিজের জীবন নির্বাহ করতে হয়। ওইদিকে সেই যুবক ছদ্মবেশে তার শিকার খুঁজতে একটি বারে ঢুকে। নাচের সময় মঞ্চে একটি মুখোশ পরা মহিলা আসে। তখন সেই যুবক মঞ্চের দিকে এগিয়ে যায়। এরপর একজন তলোয়ারবাজ তার উপর আক্রমণ করে, কিন্তু ছেলেটি তার হাত দিয়েই তলোয়ারের আঘাত থামিয়ে দেয়। তবে আঘাতে তার হাত কেটে যায় এবং কাটা হাত থেকে একটা ব্লেড বেরিয়ে আসে। এরপর নিজের হাতে থাকা ব্লেড দিয়ে সেই মহিলার মুখোশ কেটে ফেলে। তখন সেই মহিলার আসল চেহারা সবার সামনে আসে, আর তারা বুঝতে পারে যে সে একটি রাক্ষসী, যে একজন মানুষের ছদ্মবেশে ছিল। ঠিক তখনই সেই রাক্ষসী একটি ভয়ঙ্কর বিচ্ছুর রূপ ধারণ করে এবং সেই যুবকের উপর আক্রমণ করে। সে তার পা দিয়ে যুবকের প্রাণ নিতে চেষ্টা করে, কিন্তু যুবক তার হাতে থাকা ব্লেড দিয়ে রাক্ষসের মাথা শরীর থেকে আলাদা করে দেয়। এরপরে সে নিজের ভাঙা হাত খুলে ফেলে এবং নতুন করে জুড়ে নেয়, আর রাক্ষসীর পুরো শরীর টুকরো টুকরো হয়ে যায়। তারপরে সে যখন হাঁটা শুরু করে তখন হঠাৎই তার পা খুলে মাটিতে পড়ে যায় এবং তার জায়গায় একটি নতুন পা তৈরি হয়। আসলে যেটা পড়ে গিয়েছে সেটি ছিল নকল পা। এগুলো দেখে ওই মেয়েটি ভীষণ ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালাতে যাবে। ঠিক তখনই ছেলেটি তাদের দিকে এগিয়ে যায় এবং নিজের চোখের মণি বাইরে বের করে নিয়ে জিজ্ঞেস করে, আমাকে কেমন দেখাচ্ছে? এটি দেখে সেই মেয়েটি এতটাই ভয় পেয়ে যায় যে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। এরপর মেয়েটি এক বৃদ্ধ লোকের কাছে যায় এবং তার কাছে এই যোদ্ধা ছেলের ব্যাপারে জানতে চায়। বৃদ্ধ লোকটি বলে যে 20 বছর আগে এক জাদুকর নিজের জাদুশক্তি বাড়ানোর জন্য নদীর তীরে কিছু ওষুধ গাছ সংগ্রহ করছিল। তখন তার নজর পড়ে নদীতে ভেসে যায় একটি কাঠের পাত্রের উপরে। সে পাত্রটি যখন কাছে টানেন তখন সে দেখতে পায় এক শিশুর দেহ, যার হাত, পা, চোখ, নাক কিছুই নেই, কিন্তু তবুও সেই শিশুটি শ্বাস নিচ্ছিল। তখন সেই লোকটি তাকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং তাকে জীবিত রাখার সিদ্ধান্ত নেয়। এরপর সে নিজেই সেই শিশুটিকে নতুন দেহ দেওয়ার কথা ভাবে। তখন সে জাদুকর একটি যুদ্ধে পরিত্যক্ত গ্রামে যায় এবং সেখান থেকে মৃত মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহ করে নিয়ে আসে। বাড়ি এসে সে মৃতদেহগুলো গলিয়ে তাদের সঙ্গে নিজের গোপন ওষুধ মিশিয়ে একটি জাদুকরী তরল তৈরি করে। এরপর সেই তরলে বিদ্যুৎ মিশিয়ে একটি হৃদয় তৈরি করে। তারপর একে একে সব অঙ্গ তৈরি করে শিশুটির দেহে জুড়ে দেয়। এরপর জাদুকর শিশুটির বিদ্যুৎ দিয়ে শক দেয়। তখন শিশুটি নড়াচড়া করা শুরু করে। তারপর জাদুকর তার হাতে ব্লেড লাগিয়ে দেয়। পরে যখন সেই শিশুটি বড় হয় তখন জাদুকর তাকে মার্শাল আর্ট শেখায়। সেই শিশুটির মানসিক ক্ষমতা এতটাই শক্তিশালী ছিল যে অন্ধ এবং বধির হওয়া সত্ত্বেও সে একজন অসাধারণ যোদ্ধা হয়ে ওঠে। এইভাবেই কিছু বছর কেটে যায়। একদিন জাদুকর অসুস্থতার কারণে মারা যায়, কিন্তু মারা যাওয়ার আগে সে ছেলেটিকে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিতে বলে, কারণ যদি তার জাদুকরী পদ্ধতি দাইকোর হাতে পড়ে তবে সে চিরদিনের জন্য অমর হয়ে যাবে এবং চারদিকে ভয়ঙ্কর যুদ্ধ হবে আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই জাদুকরের মৃত্যুর পর সেই ছেলে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। কিন্তু সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও সে একটি আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজ তাকে জানায় যে 48টি রাক্ষস তার শরীরের অঙ্গ চুরি করে নিয়েছে। সেই অঙ্গগুলো ফিরে পেতে হলে তাকে জাদুকরের দেওয়া ব্লেড দিয়ে 48টি রাক্ষসকে মারতে হবে। এই যোদ্ধা ছেলেটি পুরো গল্প শুনে ওই অনাথ মেয়েটি রাক্ষসীদের ধ্বংস করার এই মিশনে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তখন সে ছেলেটির কাছে আসে এবং তার নাম জানতে চায়। তখন ছেলেটি বলে, আগে তোমার নাম বলো। মেয়েটি বলে, আমার তো কোনো নাম নেই, তবে লোকজন আমাকে ডোরা বলে ডাকে। এটি শুনে ছেলেটি জবাব দেয়, আমারও কোনো নাম নেই, তবে সবাই আমাকে হায়াকি মারু বলে ডাকে। যাই হোক, হায়াকি মারু ডোরাকে নিজের সঙ্গে আসতে মানা করে, কিন্তু ডোরা অনেক জেদি ছিল, তাই শেষ পর্যন্ত হায়াকু মারু তাকে নিয়েই সামনে এগোয়। এরপর যখন তারা নদীর ধারে বিশ্রাম নিচ্ছিল তখন একটি বিশাল রাক্ষস শিশু তাদের সামনে এসে উপস্থিত হয়। হায়াকু মারু তাকে নিয়ে একটি ধ্বংসপ্রাপ্ত মন্দিরের পর্যন্ত পৌঁছয়।
তারপর হায়াকুমারু জানায় যে এই মন্দিরে অনেক শিশু মারা গিয়েছে এবং তাদের সকলের আত্মার সংযোগে এই রাক্ষস শিশুর জন্ম হয়েছে। যাই হোক, কিছুক্ষণ পর ডোরা ঘুম থেকে উঠে কিছু শব্দ শুনতে পায়। হায়াকুমারু বাইরে গিয়ে দেখে যে একটি দম্পতি মৃত শিশুদের আত্মার জন্য এখানে প্রসাদ দিতে এসেছে। কিন্তু আসল সত্য হলো কয়েক বছর আগে তারা যুদ্ধের ভয়ে তাদের সন্তানদের এই মন্দিরে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল। তাদের এই কাহিনী জানার পর ডোরা খুব রেগে যায় এবং বলে যে তারা ক্ষমার অযোগ্য। তারপর রাগের মাথায় তাদের আনা প্রসাদ ছুঁড়ে ফেলে দেয়। এরপর ডোরা জঙ্গলের দিকে চলে যায়। হায়াকুমারু তার পিছু নেয়। কিছুক্ষণের মধ্যে সেখানকার মালিক তার ঘোড়ায় চড়ে তাদের সামনে এসে উপস্থিত হয়। তিনি তাদের নিজের বাড়িতে বিশ্রামের আমন্ত্রণ জানান এবং বলেন, আমি তোমাদের যাত্রার গল্প শুনতে চাই। রাত হয়ে গিয়েছে, তাই তারা লোকটির বাড়িতে যেতে রাজি হয়, যেখানে তার স্ত্রী এবং 7 মেয়ে চাইনিজ পুতুলের মতো সেজেছিল। খাওয়া দাওয়া করে তারা ঘুমাতে চলে যায়। অন্যদিকে সেই 7 বোন ঠিক করে তারা প্রথমে কোন অতিথিকে খাবে। এরপর তারা 7 জনে অদ্ভুত রাক্ষসী পোকায় পরিণত হয় এবং ডোরাকে চারদিক থেকে ঘিরে ফেলে। কিন্তু হায়াকুমারু আগে থেকেই তাদের আক্রমণের জন্য প্রস্তুত ছিল। ডোরা চোখ খুলতেই দেখে হায়াকুমারু 7টি রাক্ষসী পোকাকে মেরে ফেলেছে। তখন তারা দেখতে পায় যে মন্দিরের শিশুদের আত্মার সংযোগে তৈরি করা রাক্ষস শিশু তাদের এখান থেকে পালানোর পথ দেখাচ্ছে। এরপর তারা একটি গোপন কক্ষে পৌঁছায় যেখানে অনেক মানুষের হাট পড়েছিল। এরপর তারা সামনে এগিয়ে যায় এবং একটি সিঁড়ি পায়। সিঁড়ি পেয়ে তারা উপরে উঠে আসে। তখন হায়াকুমারীর সন্দেহ হয় যে এই লোকটার স্ত্রী নিশ্চয়ই একজন রাক্ষসী, যে পণ্ডিতের ছদ্মবেশে শিশুদের তার কাছে নিয়ে এসেছে, যাদের মা বাবা তাদের ফেলে চলে গিয়েছিল। এরপর সেই শিশুদের মেরে তাদের মাংস দিয়ে নিজের সন্তানদের পেট ভরিয়েছে। ওদিকে যখন সে রাক্ষসী জানতে পারে যে হায়াকুমারু তার 7টি মেয়েকে মেরে ফেলেছে, তখন সে তার স্বামীকে হায়াকুমারু এবং ডোরাকে মারার আদেশ দেয়। কিন্তু তখনই হায়াকুমারু সেই লোকটির ঘরে চলে আসে এবং তার স্ত্রী রাক্ষসীর কাছ থেকে তাকে দূরে যেতে বলে, কারণ শেষে সে তাকে বশ করে তার আত্মাকে দাসে পরিণত করবে। অন্যদিকে ডোরো দ্রুত পাশের গ্রামে গিয়ে গ্রামের লোকদের সেই পণ্ডিতের আসল রূপ দেখায়, যার কাছে তারা নিজেদের সন্তানদের রেখে গিয়েছিল। অবশেষে সমস্ত গ্রামবাসী ডোরোর সঙ্গে মিলে রাক্ষসীকে শেষ করার জন্য প্রস্তুত হয়, আর হায়াকুমারু সেই লোকটিকে তার স্ত্রীর পক্ষ নেওয়া থেকে বিরত রাখছিল। তখন সেই রাক্ষসী পিছন থেকে এসে হায়াকুমারু এবং তার স্বামীর বুকে তলোয়ার ঢুকিয়ে দেয়। এতে সেই লোকটি মারা যায়। কিন্তু হায়াকুমারুর শরীরের সব পার্টস যেহেতু নকল ছিল, তাই তার কিছুই হয়নি। তখন সেই রাক্ষসী তার আসল রূপে আসে এবং তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। একটা সময় রাক্ষসী পালিয়ে যাচ্ছিল, তখন মন্দিরের শিশুদের আত্মা বিভিন্ন দিক থেকে তাকে আঘাত করে রাক্ষসীকে নিচে নামিয়ে আনে। সে মুহূর্তে হায়াকুমারু তার বিশেষ তলোয়ার দিয়ে রাক্ষসীকে দুভাগে ভাগ করে ফেলে। তখন তাদের সন্তানদের আত্মা বন্দি থেকে মুক্তি পেয়ে যায়। অবশেষে হায়াকুমারু তার আসল লিভার ফিরে পায়, আর জাদুকরের তৈরি লিভার মাটিতে পড়ে যায়। এরপর হায়াকুমারু এবং ডোরো তাদের পরবর্তী মিশনে বেরিয়ে পড়ে। যখন তারা জঙ্গলে চলছিল, তখন তাদের সামনে একটি ভয়ানক রাক্ষস এসে পড়ে। এই রাক্ষসটি একটি গাছের মতো ছিল, যার উপরে মানুষের মাথা লাগানো ছিল। সেই রাক্ষস তার ঘন চুল দিয়ে হায়াকুমারুকে তাকে ফাঁসিতে মেরে ফেলার চেষ্টা করে। তবে হায়াকুমারু কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নেয় এবং বুঝতে পারে এই রাক্ষস আসলে গাছের কাণ্ডে লুকিয়ে আছে। তাই সে তার ব্লেড দিয়ে কাণ্ডকে দুভাগ করে ফেলে। এতে করে তার বাম কান ফিরে আসে। কিছুক্ষণ পর তারা মুখোমুখি হলো একটি রাক্ষসী টিকটিকি, যার কোনো হাত ছিল না। সে হায়াকুমারুকে তার জিহ্বা দিয়ে ধরে ছিঁড়ে ফেলে দেয়। তখন ডোরো কোনোভাবে হায়াকুমারুকে মুক্ত করে নেয়, কিন্তু সেই টিকটিকি তাকে আবারও ধরে ফেলে। সে হায়াকুমারুকে তার জিহ্বা দিয়ে চিবিয়ে মারার চেষ্টা করে। তখন ডোরো তার ছুরি দিয়ে টিকটিকির মাথায় আঘাত করে। সেই সুযোগে হায়াকুমারু তার তলোয়ার দিয়ে টিকটিকির জিহ্বা কেটে দেয়। তবে টিকটিকি এখনো তার পিছু ছাড়ছে না। বাইরে থেকে টিকটিকিকে শেষ করা অসম্ভব ছিল, কারণ তার চামড়া খুবই শক্ত। তখন হায়াকুমারু তার মুখের ভিতরে ঢুকে গিয়ে তার পেট কেটে দেয়, আর সে সেখানেই ধ্বংস হয়ে যায়। অবশেষে হায়াকুমারু তার গলা ফিরে পায় এবং জীবনের প্রথমবার সে তার কণ্ঠস্বর শুনল। এরপর তাদের পরবর্তী লড়াই ছিল একটা বাজ পাখির সাথে। হায়াকুমারু আকাশে তার সঙ্গে তীব্র লড়াই করে, কিন্তু বাজ তাকে তার পিঠ থেকে ফেলে দেয়। ততক্ষণে ডোরো একটি পাথর দিয়ে বাজের মাথায় আঘাত করে। এরপর বাজ ডোরোর পিছু নিলে এই সুযোগে হায়াকুমারু তার মুখে লাগাতার আঘাত করে, তার তলোয়ার দিয়ে বাজের মাথা কেটে ফেলে। তবে মারা যাওয়ার আগে বাজ কিছু বলছিল যে হায়াকুমারুকে চিন্তায় ফেলে দেয়। বাজ বলে, যদি তোমার কারো উপর রাগ করতে হয় তবে সেটা তোমার বাবার উপর। সেই আমাদের কাছে তোমাকে বলে দিতে এসেছিল, আমরা তার কাছে যাইনি। কথা বলে বাজের দেহ ধ্বংস হয়ে যায়। তবে এবার তার মনে প্রশ্ন ভরে গেল। যাই হোক, তারা এগিয়ে চলল। কিছু দূর হাঁটার পর তারা কানিয়া এবং দাইকো রাজ্যের সীমান্ত পৌঁছায়। দূর থেকে দাইকোর রাজকীয় প্রাসাদ দেখা যাচ্ছিল। ডোরো রেগে গিয়ে বলে, দাইকো আমার মা বাবাকে নির্মমভাবে হত্যা করেছে। সেদিন দাইকোর সৈন্যরা তাদের পুরো গ্রাম ধ্বংস করে দিয়েছিল, কারণ তারা সন্দেহ করেছিল যে গ্রামের লোকেরা কানিয়ামুর সঙ্গে যোগ দিয়েছে। তখন ডোরো এবং তার মা লুকিয়ে পুরো গ্রাম ধ্বংস হতে দেখেছিল। তাদের চোখের সামনে সৈন্যরা ডোরোর বাবাকে হত্যা করেছিল। এরপর নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য
এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হতো। তখন ডোরোর মা তাকে বলে, ছেলের মতো জীবনযাপন করতে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার বাবার মতো একজন প্রকৃত নায়ক হয়ে ওঠো। এরপর ডোরো প্রতিজ্ঞা করে যে দাইকো এবং তার পরিবারের প্রতিটি সদস্যকে হত্যা করবে। কিছুক্ষণের মধ্যে দাইকোর 3জন সৈন্য এসে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। ডোরো তাদের দেখেই রেগে যায়। তখন সৈন্যরা তাদের গলা কেটে ফেলার হুমকি দেয়। এই কথা শুনে হায়াকুমারু রেগে যায় এবং তারা দুজন মিলে 3জন সৈন্যকে মেরে ফেলে। তারপরে তারা গ্রামে আসে, কিন্তু এখানে হায়াকুমারুর সাথে একটি লোকের হাতাহাতি হয়। তখন রাজকুমার তার উপর নজর দেয়। সে হায়াকুমারের দক্ষতা দেখে তাকে প্রাসাদে আমন্ত্রণ জানায় এবং তার বাহিনীতে যোগ দিয়ে দেশের হয়ে লড়াই করার প্রস্তাব দেয়। এরপর সে হায়াকুমারুকে তার বাবা দাইকোর সঙ্গে পরিচয় করানোর জন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু তার আগেই তার মা তাদের সামনে এসে দাঁড়ায়। হায়াকুমারুকে দেখেই তার মা জিজ্ঞাসা করলো, তোমার গলায় এই কাপড় কোথা থেকে এসেছে? হায়াকুমারু তখন রানীর হাত ধরল। তখন সে সেই দিনটি দেখতে পেল যখন তার মা তাকে নদীতে ভাসিয়ে দিয়েছিল। আসলে দাইকো তাকে তার সন্তানকে ফেলে দিতে বাধ্য করেছিল এবং তার কাছে আর কোনো উপায় ছিল না। তাই সে হায়াকুমারুকে একটি কাঠের পাত্রে রেখে নদীতে ভাসিয়ে দিয়েছিল। তখন হায়াকুমারু বুঝতে পারল যে সে দাইকোরই প্রথম সন্তান। এই কথা মনে আসতেই মা অজ্ঞান হয়ে গেল। তার ছোট ছেলে তাকে সামলায়। তখন হায়াকুমারু সুযোগ বুঝে সেখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর রানী দাইকোকে জানায় যে তার প্রথম সন্তান ফিরে এসেছে, কিন্তু দাইকো এটা বিশ্বাস করেনি, বলল যে রানী পাগল হয়ে গেছে। পরে ডোরো একটি নদীর ধারে হায়াকুমারুর সঙ্গে আবার দেখা করলো। তখন হায়াকুমারু জানায় সে দাইকোর প্রথম সন্তান। ডোরো এটা বিশ্বাস করতে পারেনি। তখন হায়াকুমারু তার হাত ধরল এবং মহলে যা কিছু ঘটেছে তাকে দেখালো। এরপর হায়াকুমারু ডোরোকে বলে তাকে হত্যা করতে, কিন্তু ডোরো এতটাই বিস্মিত হলো যে সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তখন হায়াকুমারু চলে যাচ্ছিল এবং বলে যে আজ থেকে আমি আর কখনো তোমার সামনে আসবো না, কিন্তু তখনই ডোরো দৌড়ে গিয়ে তার পিঠে ছুরি মেরে দেয়। হঠাৎ সেখানে সেই বৃদ্ধ মানুষটি উপস্থিত হলো যিনি হায়াকুমারুর শুরুটা ডোরোকে দেখিয়েছিল। তিনি হায়াকুমারুকে বলে যে তার বাবা দাইকো 48টি রাক্ষসের কাছে তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিল, বদলে তার রাজ্যের সুরক্ষা নিয়েছে। তখন হায়াকুমারু বলে যে সে তার বাবার শরীরে 48টি অঙ্গ আলাদা করে কাটবে, যাতে তার বাবা হায়াকুমারুর যন্ত্রণা অনুভব করতে পারে। কিন্তু তখন ডোরো তাকে তা করতে বাধা দেয়, কারণ যাই হোক না কেন সে তো তার বাবা। কিছুক্ষণ পর 2 রাক্ষস সেখানে এসে হায়াকুমারুকে মারার জন্য আক্রমণ করে। তারা পাগলা কুকুরের মতো লড়াই করছিল, যেন অনেকদিন ধরে ক্ষুধার্ত। কিন্তু হায়াকুমারু এবারও তার তলোয়ার দিয়ে তাদের হত্যা করে ফেলে। এটি করার পর 2টি চোখ ফিরে এলো এবং জীবনের প্রথমবার সে চারপাশের দৃশ্য দেখতে পেল। এর আগে সে শুধুমাত্র রাক্ষসদের শক্তি অনুভব করে তাদের সাথে লড়াই করত। তখন ডোরো তাকে বলে যে সে দাইকোর বংশের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে, আর এখন সে চায় হায়াকুমারুও যেন নিজের মধ্য থেকে ঘৃণাকে মুছে ফেলে। যাই হোক, পরের দিন সকালে হায়াকুমারুর ছোট ভাই তাহমারু তার বড় ভাইয়ের সন্ধানে রওনা হয়। এদিকে দাইকো রাক্ষসীদের কাছে গিয়ে বলে, 20 বছর আগে করা আত্মত্যাগের সত্ত্বেও আমার দেশে এখনো কেন যুদ্ধ চলছে? তখন এক রাক্ষস বলে যে এসবের কারণ তার প্রথম সন্তান, কারণ সে অনেক আগে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু সে কেন এখনো জীবিত? এটা শুনে দাইকো নিজে হায়াকুমারুকে মারার জন্য বের হয়। এদিকে হায়াকুমারু এবং ডোরোর উপর তাহামারু সৈন্যরা আক্রমণ চালায়। তখন হায়াকুমারু সে বৃদ্ধ লোকটিকে বলে, ডোরোকে নিয়ে এখান থেকে চলে যাও। তারপর সে নিজেই সৈন্যদের মুখোমুখি হয়। ঠিক তখনই হয় একটি বিস্ফোরণ এবং তাহামারু নিজে হায়াকুমারুকে হত্যা করার জন্য আঘাত করে। তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়, কিন্তু হায়াকুমারুর উদ্দেশ্য ছিল তার ভাইকে আক্রমণ করা থেকে বিরত রাখা। তবে তাহামারু থামেনি এবং তাদের মধ্যে লড়াই চলতেই থাকে। পিছন থেকে এক তৃতীয় সৈন্য হায়াকুমারুকে হত্যার চেষ্টা করলে হায়াকুমারু তাকে তলোয়ার দিয়ে প্রতিরোধ করে, তবে তার তলোয়ার ভেঙে সেটা তাহামারুর গলায় ঢুকে যায়। ঠিক তখনই রানী সেখানে উপস্থিত হয় এবং দেখে যে তলোয়ারের ভাঙা একটি অংশ তার ছেলের গলার মধ্যে ঢুকে গিয়েছে। তাই রানী ছুরি নিয়ে হায়াকুমারুকে মারতে সামনে আসে, কিন্তু সেই মুহূর্তে দাইকো সেখানে হায়াকুমারুকে মারতে আসে। তখন রানী তার প্রথম সন্তানের জীবন রক্ষা করার জন্য সামনে এগিয়ে যায়, কিন্তু দাইকো কোনো কিছু না ভেবে এক মুহূর্তে স্ত্রীকে হত্যা করে ফেলে। এটি দেখে হায়াকুমারুর মাথায় রাগ চেপে যায় এবং সে দাইকোকে হত্যার জন্য এগিয়ে যায়। ডোরা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু হায়াকুমারু এক আঘাতে তাকে অজ্ঞান করে দেয়। তারপর দাইকো এবং হায়াকুমারুর মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়, কারণ দুইজনে একে অপরের রক্তের পিপাসু ছিল। শেষ পর্যন্ত দাইকো ক্লান্ত হয়ে যায়, কিন্তু তবুও সে বলে যে আমি রাক্ষসীদের কাছে আমার ছেলের শরীর উৎসর্গ করার জন্য কোনো অনুশোচনা করি না। এখন হায়াকুমারু তার উপর শেষ আঘাত করতে যাবে, ঠিক তখনই দেখে তার ছোট ভাইয়ের বডি হাওয়ায় ভাসছে। সেই মুহূর্তে এক রাক্ষস বলে যে তাকে আবার জীবিত করবে যদি দাইকো তার শরীরের রাক্ষসীদের হাতে তুলে দেয়। হায়াকুমারু দাইকোকে থামানোর চেষ্টা করে, কিন্তু দাইকো তার ছেলেকে জীবিত করতে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল, তাই সে রাক্ষসীদের শর্ত মেনে নেয়। এটি করার সাথে সাথে একটি বিশাল রাক্ষস আকাশ থেকে নেমে এলো এবং দাইকোর মাথা ছিঁড়ে খেয়ে ফেললো। এরপর তার জায়গায় একটি নতুন মাথা এলো, যা এখন রাক্ষসীদের দখলে ছিল। সেই মুহূর্তে তাহমারু আবার জীবিত হয়ে যায়, কিন্তু এখন এই রাক্ষস পুরো দেশ ধ্বংস করতে যাচ্ছে। ঠিক তখনই এক মুহূর্তের জন্য দাইকোর আত্মা বেরিয়ে এলো এবং সে হায়াকুমারুকে বলে যে সে যেন রাক্ষসকে এখনই হত্যা করে। হায়াকুমারু তার কথা মতোই দাইকোর শরীর হত্যা করে, যার মধ্যে রাক্ষসী ছিল। মারা যাওয়ার আগে দাইকো তাহমারুকে নতুন রাজা ঘোষণা করলো এবং দেশ চালানোর দায়িত্ব দিল। কিছুক্ষণের
মধ্যেই পুরো সৈন্যদল সেখানে পৌঁছয়, কিন্তু তাহামারু তাদের থামার নির্দেশ দেয়। সে মুহূর্তে হায়াকোমারুর আসল হৃদয় ফিরে আসে। এরপর তাহামারু এবং হায়াকোমারু দুজন প্রাসাদে ফিরে এলো। তাহামারু তার বড় ভাইকে রাজা হওয়ার অনুরোধ করলো, কিন্তু হায়াকোমারু বলল যে তার এখনো রাক্ষসদের থেকে নিজের শরীরের বাকি অংশ ফিরে পেতে হবে। যতক্ষণ না পর্যন্ত সে পুরো শরীর ফিরে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো দায়িত্ব নিতে পারবে না সে। তাহামারু বলে যে হায়াকোমারুর জন্য অপেক্ষা করবে, কারণ সিংহাসনে আসল দাবিদার সে। এরপর সে হায়াকোমারুকে তার ফিতার তলোয়ার দেয়। তারপর হায়াকোমারু ডোরার সঙ্গে দেখা করতে যায়। সেই দুই দেশের সীমান্ত তার জন্য অপেক্ষা করছিল। হায়াকোমারুকে দেখে ডোরা কেঁদে ফেললো, কারণ সে ভেবেছে সে হয়তো আর কখনো ফিরে আসবে না। ডোরা হায়াকোমারুকে দেখে অনেক খুশি হয়। আর এইখানেই এই সুন্দর মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর এমন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এর আগ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।